হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। আমাদের আজকের গল্প অবাধ্য অনুভূতি, পর্ব 6, লেখিকা আমি শানুর। সমুদ্র, আমি তোমাকে সব সত্যি বলার পর হয়তো তুমি আমাকে ঠকবাজ বলতে পারো, বাট সত্যিটা আমি আর লুকিয়ে রাখতে পারবো না। কি সত্যি? আর তুমি যে মিথ্যে বলবে না তার কি গ্যারান্টি আছে? সবটা শোনার পর তুমি নিজেই ডিসাইড করে নিও কোনটা সত্য আর কোনটা মিথ্যা। সমুদ্র শীতল দৃষ্টিতে সূচনার দিকে তাকালো। কি এমন সত্যি বলবে সূচনা? কিছুটা সময় নিয়ে সূচনা বলল, তোমার সাথে যেদিন দেখা হয় সেদিনই তোমাকে আমার ভালো লাগে। তাই আমি রোজ রোজ তোমার সাথে ঝগড়া করার জন্য উঠে পড়ে লাগতাম। আমার বান্ধবীদের দ্বারা তোমার নাম্বার খুঁজে পাই আমি। তারপরে একদিন তোমাকে কল করতে গিয়ে দেখি নাম্বারটা আগে থেকে আমার মোবাইলে আছে, আর তোমার নাম্বার থেকে কলও এসেছে। সেই কলের ডেট দেখে বুঝতে পারি ভূমিকার সাথে কথা হয়েছে তোমার। তোমার ব্যাপারে সবটা ভূমিকাকে বলার পর ভূমিকা আমাকে তোমার নাম্বার কিভাবে পেলো তা বলে। তখন আমার কাজটা আরও সহজ হয়ে যায়। এরপর তোমাকে কল দিলাম, আর তুমি আমাকে ভূমিকা মনে করে এই কথা বললে। তোমাকে ছন্দ, চিরকুট যা পাঠাতাম সবটা ভূমিক লেখা ছিল। আমি কোনোদিনও এসব লিখিনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম তুমি ছন্দের মাধ্যমে আমাকে চাও, তাই বাধ্য হয়ে অন্যের জিনিস চুরি করতে হয়। কিন্তু আমি তখন জানতাম না যে ভূমিকাও তোমাকে ভালোবাসে। সূচনা চোখ ভর্তি জল নিয়ে সমুদ্রের দিকে তাকালো। এখনো মনে হয় সমুদ্র ঘরের মধ্যে আছে। সমুদ্রকে সামলানোর জন্য সূচনা কিছুটা সময় দিল। তারপর হাতে থাকা কালো রঙের ডায়েরি সমুদ্রের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা ভূমির তৃতীয় ডায়েরি, যেটাতে তোমাকে নিয়ে লেখা ওর অবাধ্য অনুভূতি আছে। একদিন না একদিন আমার সত্যিটা তুমি জানতে। তখন যদি আমরা ম্যারিড হতাম তুমি কখনো আমাকে মানতে না। সমুদ্র, তুমি আমাকে না আমার পাঠানোর কাগজে লেখা চিরকুটার ভূমির কণ্ঠস্বরকে ভালোবেসেছো। ওর মতো নরম মনের মেয়েকে তুমি ভালোবাসতে চাইতে, তাই বারবার আমাকে নরম হতে বলতে। একবার তুমি ভূমিকাকে ভালোভাবে চেনো, দেখবে তুমিও ওকে আবারও ভালোবেসে ফেলেছ। এসবের শুনে সমুদ্র নির্বাক হয়ে গেল। এই মুহূর্তে তার কি বলা উচিত সেটাই ভুলে গেল। তবে সে একটা প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেল। তা হলো সূচনার সাথে প্রেমের সম্পর্কে থাকা অবস্থাতে তার নিজের মধ্যে একরকম অস্বস্তি হতো। মনে হতো সূচনা তার জন্য রাইট পারসন নয়। সমুদ্র তাকে ভালোবাসে না, কিন্তু যখন তার পাঠানো চিরকুট পড়তো মুহূর্তে সব প্রশ্ন ধোঁয়ায় মিলিয়ে যেত। আর সমুদ্র সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছে। সূচনা আবারও বলল, ভূমি দেখতে আমার মতো হলেও ও আমার মতো সবার সাথে মিশতে পারে না, বকবক করে না। ওর লাইফে একমাত্র আমার সাথেই ও ফাজলামো করে, মারামারি করে, যত ইচ্ছে কথা বলে। আর আমি ওর অনুভূতি বুঝিনি। তুমি প্লিজ ওকে কষ্ট দিও না। বৌভাতে অনুষ্ঠানটা ভালোভাবেই মিটে গেল। সময় গড়াতে লাগলো। রাত পেরিয়ে সূর্যি মামার দেখা মিলল। তাদের বিয়ের 10টা দিন পার হয়ে গেল, কিন্তু সমুদ্র এখনো ভূমিকার সাথে নর্মাল হতে পারেনি। আর না ভূমিকা চেষ্টা করেছে। সে তো সমুদ্রকে বাঘের মতো ভয় পায়। তবে বাড়ির বাকি সবার সাথে ভূমিকার সম্পর্ক বেশ জমে গেছে। সবাই তাকে পছন্দ করে। আজ সকাল থেকে ভূমিকার মনটা বেশ ফুরফুরে। ভূমিকা আজ মনে মনে ঠিক করে রেখেছে তার শ্বশুরকে জবের কথা বলবে, যার জন্য সে সাহায্য চাইতে এসেছে রাফিয়া, তিহান, মিহু আর অদরার কাছে। তখন সেই 4জন নাস্তা টেবিলে বসেছিল। তাদের অপর পাশে প্রেম বিজ্ঞদের মতো চেয়ে আছে। ভূমিকা প্রেমের পাশের চেয়ারে বসে চার মূর্তির উদ্দেশ্যে বলল, আমাকে একটা হেল্প করতে পারবে তোমরা? ইন্নালিল্লাহ। ভাবি, কি হেল্প? তিহান বলল, আসলে তিহান ভাইয়া, আমি চাইছিলাম যে ফ্যাশন ডিজাইনিংয়ের কাজ করতে। পড়াশোনাটাও আমি ডিজাইনিং নিয়ে পড়ে, তাই আর কি। যদি বউ সাজো তবে। মিহু বলল। মিহু চুপ কর, বড় ভাবি ইম্পর্টেন্ট কথা বলেছে।
অধরা বলল, ইন্নালিল্লাহ, ভাবি ফ্যাশন ডিজাইনিং? তিহান বলল, কিন্তু বাবা মার কি রাজি হবে? রাফিয়া বলল, ভাবার বিষয় তো সেটা। এমনি তো এখন আমাদের বিজনেস প্ল্যানিংয়ে একজনের দরকার, আর বড় বাবা ভাবছিল নতুন জন নিয়োগ দেওয়ার জন্য। নিয়োগের কি দরকার বড়ভাবে থাকলে? অধরা বলল, হ্যাঁ, বলল মিহু, বড়ভাবে আছে সেটা না, বাড়ির বউকে বড়রা কাজ করতে দেবে কিনা সেটা কথা। রাফিয়া বলল। সবাই কিছুক্ষণ নখ কামড়িয়ে ভাবতে লাগলো কি করা যায়। তখন ভূমিকা বলল, সবাই যখন নাস্তা করতে আসবে তখন তিহান ভাইয়া বিজনেসের টপিকটা তুলবেন, আর তখন আপনি বলবেন যে প্ল্যানিংয়ের জন্য যে মানুষকে দরকার সেটা আমাকে নিতে, ব্যাস। তখন আমিও বলবো, ইন্নালিল্লাহ, ভাবি আমার মরার শখ জাগেনি, এখনো মাত্র একটা বাচ্চা জন্ম হলো, আমার তো ক্রিকেট টিম বানানোর ইচ্ছা আছে, আমার আশায় জল ঢেলে দিয়েন না ভাবি। তিহানের কথা শুনে রাফিয়া তার হাতে চিমটি দিল। ব্যথা পেয়ে তিহান বলল, ভুল কি বললাম? বড় চাচা আর ভাইয়ার সামনে আমার মুখ থেকে টু শব্দও বের হয় না, আর আমি কি না বাধ্য ভাবি? তাহলে আর কি? বড় ভাবি, তুমি বলবে জবের কথা আর আমরা সবাই সাপোর্ট করব, ওকে? অধরা বলল। ভূমিকা মুখ গোমড়া করে বলল, ওকে বাবা। ও আমি বলেছিলাম যে কি বৌমা? ও বলছিলাম যে বলো। ভূমিকা তার দেবর ননদের দিকে তাকালো। সবাই ইশারায় বলতে বলছে। ভূমিকা কিছুটা সময় নিয়ে বলল, বাবা আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে চাকরি করতে চাই। একদমই চোখ বন্ধ করে কথাটি বলে ভূমিকার চোখ খুলল। বাড়ির সব বড়রা তার দিকে রসগোল্লার সাইজের চোখ করে তাকিয়ে আছে। এদের এমন চাহনি দেখে ভূমিকা ঢোক গেল। সমুদ্রের দিকে তাকিয়ে দেখলো সেও সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। ভূমিকা আমতা আমতা করে বলল, সরি। সরি কেন বলছো বোমা? ফ্যাশন ডিজাইনিং নিয়ে তুমি পড়াশোনা করেছো, তাহলে তো তা নিয়ে চাকরি করতে আপত্তি কিসের? আমি তো ভাবছিলাম তোমাকে আপনাদের বিজনেস অ্যাড করতে, কারণ তোমার শাশুড়ি মায়েরা তো ঘরে কাজ করতে দিবে না, তাহলে বাইরের কাজটা না হয় করো। কি বলিস মাহফুজ? হ্যাঁ বড় ভাই, বড় বৌমাকে দিয়ে প্রথম সামান্য কাজ বুঝিয়ে দিলাম, তা যদি ঠিক মতো করে তাহলে একদম আমাদের সাথে কাজ করবে। সমুদ্রের বাবা এবং মেজো চাচার কথা শুনে সবাই হা হয়ে গেল। ভূমিকা নিজেও কিছু বলতে পারছে না। সে কোনোদিন ভাবেনি যে তার শ্বশুর এত জলদি রাজি হবে। ভূমিকা খুশি হয়ে বলল, তাহলে বাবা কখন জয়েন করব? আজ তো 25 তারিখ, বৌভাতের পরও তোমাকে সমুদ্রের মা তোমার বাড়িতে যেতে দিল না। আজ তোমার বিকেলের দিকে তুমি আর সমুদ্র যাও, কিছুদিন ঘুরে আসো, তারপর এসে না হয় জয়েন দিও, কারণ আমাদের নিয়মে ছুটি মেলে না। ভূমিকা আকাশ ছোঁয়া পরিমাণ খুশি হলো। কতদিন পর তার মা বোনকে দেখবে। কিন্তু ভূমিকার আনন্দটা মনে হয় সমুদ্রের সহ্য হলো না। সে বিপত্তি ঘটিয়ে বলল, আমার যাওয়ার কি দরকার? আমি অফিস গেলাম, তিহান তুইও কে নামিয়ে দিস। ইন্নালিল্লাহ, আমি কেন নামিয়ে দেবো? তোমার বউ তুমি দেখো। তিহানের দিকে সমুদ্র অগ্নিদৃষ্টিতে তাকালো। সব কথায় খালি গাড় তেরামি করে তিহান। আজ যদি খাবার টেবিলে বড়রা না থাকতো তাহলে নিশ্চিত তিহান মার খেত। কিন্তু উল্টা সমুদ্রকে ধমক দিয়ে নয়ন হক বললেন, তুমি ভূমিকার সাথে যাচ্ছ সেটা ফাইনাল, নো মোর ওয়ার্ড। এবারে রাগান্বিত দৃষ্টিতে ভূমিকার দিকে তাকালো। কেন যেন এই দৃষ্টির অর্থ ভূমিকার মনে হলো এমনটা, তোমাকে একা পায় শায়েস্তা করব। ভূমিকা ঢোক গেল, এতে তার কি দোষ আছে? সবটা তো বাবা করলো। কত কাপড় নিচ্ছ, কদিনের জন্য থাকবে? সমুদ্রের কথা শুনে ভূমিকা হাবলার মতো দাঁড়িয়ে রইল। সে মাত্র 3টে কাপড় নিচ্ছে, আর এমনি বেশি হয়ে গেল। ভূমিকা চুপচাপ দাঁড়িয়ে রইল। বিরক্ত হয়ে সমুদ্র আবারও বলল, দাঁড়িয়েছো কেন? এই কাপড়গুলো নাও, আমারগুলোও নাও। সমুদ্রের কথা ভূমিকা বেশ একটা সুবিধার মনে হলো না, তাকে বেশ অস্বস্তিকর লাগছে। সূক্ষ্ম দৃষ্টিতে কিছুক্ষণ সমুদ্রকে খেয়াল করে ভূমিকা বলল, কিছু বলবেন? ভূমিকার কথায় সমুদ্র হাত কচলালেন থামায়ে।
বলল, ও তুমি ফ্যাশন ডিজাইনিংয়ে কাজ করতে চাও, এটা আমাকে আগে বলনি কেন? এই প্রথম সমুদ্র রাগী ভাব ছেড়ে শান্ত স্বরে কথা বলছে। তাই ভূমিকা ভয় না পেয়ে বলল, আপনার সাথে কোনো দিন আমার সেভাবে কথা হয়নি, তাই আর কি বলার সুযোগ হয়নি। কথাটা বলে ভূমিকা চোখ বন্ধ করে নিল কিছু বকনি শোনার জন্য। কিন্তু অনেকক্ষণ হওয়ার পরও কোনো শব্দ তার কানে আসলো না। ভূমিকার চোখ খুলে দেখলো সমুদ্র নেই। ভূমিকা ফুস করে দীর্ঘ নিঃশ্বাস ফেললো, মনে মনে বলল, যাক, এই লাল জল্লাদ থেকে বাঁচা গেল। ডেম ইট, ঠিক টাইমে তেল পোড়াতে হলো। রহিম চাচাকে বলেছিলাম তেল ভরে দিতে, ধ্যাত। রেগে গিয়ে সমুদ্র গাড়ির টায়ারে লাথি দিল। রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে, আর গাড়ির পাশে গা ঘেঁষে দাঁড়িয়ে ভূমিকা ভাট হয়ে আছে। হঠাৎ সমুদ্রের দৃষ্টি ভূমিকার দিকে গেল। সে তার অজান্তে বলল, তুমি সবসময় এভাবে ব্যর্থ হয়ে থাকো কেন? আমি বাঘ না ভাল্লুক? সমুদ্রের কথায় ভূমিকা ছোট ছোট চোখ করে মনে মনে বলল, বাঘ ভাল্লুকও আপনার চেয়ে ভালো। এখন রোবটের মতো দাঁড়িয়ে থাকবে নাকি কিছু বলবে? কি বলবো? তোমাদের বাড়ি পৌঁছাবো কি করে এখন? রহিম চাচা মনে হয় গাড়িতে তেল ভরতে ভুলে গেছে। ও কি? ও ভূমিকা ছোট করে বলল, কিছু না। সমুদ্র মোবাইল ফোন বের করে কল করতে যাবে, তখন একটা কালো রঙের গাড়ি এসে তাদের সামনে দাঁড়ালো। গাড়ি থেকে বের হলো একজন সুদর্শন পুরুষ। তাকে দেখে ভূমিকা বলল, সূক্ষ্ম তুমি?